হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে WBSLST নিউ রিক্রুটমেন্ট 2025 যে এক্সামটা হতে চলেছে বা খুব শীঘ্রই যে নোটিফিকেশন আসতে চলেছে সামনে মাসে মে মাসে 15 তারিখের আগেই কিন্তু নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন হয়তো। তো যাই হোক, প্রস্তুতি কিন্তু আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। যারা হয়তো ভাবছেন যে নোটিফিকেশন দিলে তারপরে শুরু করব, আমি বলবো আপনাদের জন্য কিন্তু বিপদ সম্মুখীন। তার কারণ হচ্ছে নোটিফিকেশন দেওয়ার পরেই কিন্তু 2.5 থেকে 3 মাসের বেশি আপনারা কখনোই সময় পাবেন না। আর এত বড় একটা হিউজ সিলেবাস, সেটা 3 মাসের মধ্যে কখনোই শেষ করা সম্ভব নয়। তো সেজন্য আপনাদেরকে বলবো, নতুন পুরনো যারাই আছেন প্রত্যেককেই কিন্তু প্রস্তুতি চালিয়ে যান। প্রত্যেককেই কিন্তু এই এক্সামে অংশগ্রহণ করতে পারবেন। তো সেজন্য আমি সুন্দর ইতিহাস চ্যানেলে আমি গতকালকের আগের দিনকে এবং তার আগের দিনকে দুটি ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি সুলতানি যুগ থেকে। সুলতানি যুগের যে 320 বছরের যে এরিয়া রয়েছে, সেই এরিয়া থেকে আমি প্রতিনিয়তই কিন্তু ভিডিও আপলোড করতে থাকব, যদি আপনারা সহায় থাকেন। তো দেখুন, আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওতে যে প্রশ্নটা আমি সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি, আপনারা প্রত্যেককেই প্রশ্নগুলো খুঁটিয়ে দেখে নিয়ে তারপরে বলবেন যে না, এই প্রশ্নগুলো সত্যি কোথায় ছিল। আপনারা যে কোনো বইতে কিন্তু সহজেই এই ধরনের MCQ কখনোই পাবেন না। তো এগুলোকে বই পড়ে ভালো করে বুঝে নিয়ে তারপরে এই ধরনের প্রশ্ন কিন্তু তৈরি করা হচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেন। তো চলুন শুরু করি। তার আগে একটা কথা আপনারা শুনে নেন। যারা আমার এই চ্যানেলকে হয়তো এখনও সাবস্ক্রাইবার করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো যেটা বলছিলাম, যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করছি, তার আগে আমরা দেখে নেব একটা করে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিই। 20 নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিই। তো এখানে লিখে রেখেছি, দেখুন দেখতে পাচ্ছেন, HW 24/4/2025। তো এই HW 2024-এ 2025 সালের 24 তারিখে, এই মাসের 24 তারিখ অর্থাৎ গতকালকের আগের দিনকে, আজকে 26 তারিখ। তো কালকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, বিশেষ কারণবশত আজকে সেই ভিডিওটা আপলোড করছি। আমি প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়া। তো 20টা করে MCQ আপনারা অবশ্যই পাবেন। তো এই যে এটা HW অর্থাৎ হোমওয়ার্কের যে প্রশ্নটা দিয়েছিলাম, এই প্রশ্নের উত্তরটা আগে আমরা জেনে নিই, তারপরে আজকের 1 নম্বর থেকে 20টা প্রশ্ন পরপর দেখে নেব। তো দেখুন, এখানে 20 নম্বরের যে প্রশ্নটা দেওয়া ছিল 24 তারিখে, সেটাতে কি বলা হয়েছিল না, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অধ্যাপক RS শর্মা। অধ্যাপক RS শর্মা তিনি ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এবারে চলুন আমরা চলে যাব আজকের যে 3 নম্বর পার্ট রয়েছে সুলতানি যুগের, সেই 3 নম্বর পার্টের আগে আপনারা এগুলো দেখতে পারেন যে সুলতানি যুগের 5টি যে বংশ, এগুলো প্রতিদিন আমি বলছি না, আর এগুলো কিন্তু আপনাদেরকে দেখে রাখতে হবে, পরপর এখানে দেওয়া আছে। আমরা 3 নম্বর পার্টে সরাসরি চলে যাব। দিল্লি সুলতানেট পার্ট নাম্বার 3, এখানে দেখতে পাচ্ছেন দিল্লি সুলতানেট পার্ট নাম্বার 3। তো এই পার্ট নাম্বার 3-র যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, 1 নম্বরের প্রশ্ন দেখুন, দিল্লির কোন সুলতান প্রথম আরবীয় ধারায় 175 গ্রেনের রূপার মুদ্রা চালু করেন? দিল্লির কোন সুলতান প্রথম আরবীয় ধারায় 175 গ্রেনের রূপার মুদ্রা চালু করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আপনারা দেখে নেবেন ভালো করে পরখ করে, যে এই ধরনের প্রশ্ন কোথা থেকে আসছে বা কিভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। অবশ্যই আপনারা সুলতানি যুগটাকে খুঁটিয়ে একটু পড়বেন, তারপরে একে একে এগুলো হয়তো আপনাদের জানা হয়ে যাবে। আর যাদের জানা আছে খুব ভালো, ওয়েলকাম। তো এটা আমাদের সঠিক যেটা উত্তর হয়ে যাবে, আপনারা অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে কুতুবউদ্দিন আইবক, বিতে ইলতুৎমিশ, সিতে নাসিরউদ্দিন মাহমুদ, ডিতে আছে গিয়াসউদ্দিন বলবন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ
প্রথম আরবীয় ধারায় 175 গ্রেনের রূপার মুদ্রা চালু করেন? খলিফার প্রতি কৃতজ্ঞতাবশত এই মুদ্রায় তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছিলেন। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে ইলতুৎমিশ তার নিজের যে মুদ্রা, এই যে মুদ্রাটা তিনি চালু করেছেন, এই মুদ্রায় তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে দাবি করেছিলেন এবং এই নামটি তার খলিফার সেনাপতি বলে তিনি উল্লেখ করেছিলেন, তার নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছেন। তারপরে আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন? কে ছিলেন এই খাজা কুতুবউদ্দিন? আমরা প্রত্যেককেই জানি যে কুতুবউদ্দিন আইবক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মাণ করেছিল, এটা আমরা প্রত্যেককেই জানি, কিন্তু এটাকে আমরা পরখ করে দেখি না যে কে ছিলেন এই খাজা কুতুবউদ্দিন। অবশ্যই খাজা কুতুবউদ্দিন কে ছিলেন, অপশন যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আপনাকে দেখতে হবে। 1 নম্বর অপশন এতে দেখুন লেখা আছে দিল্লির ধর্মগুরু, বিতে মুলতানের ধর্মগুরু, সিতে রয়েছে উচের ধর্মগুরু, আর ডিতে রয়েছে তুরস্কের ধর্মগুরু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উচের ধর্মগুরু। তো এই প্রসঙ্গে আমরা কিছু কথা জেনে নেব যে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। এই কুতুবউদ্দিন আইবকের কুতুব মিনার সম্পর্কে 2-4টি কথা আমরা এই ভিডিও থেকে জেনে নেব। 1193 সালে কুতুবউদ্দিন আইবক কেবলমাত্র প্রথম তলাটি নির্মাণ করতে পেরেছিলেন। কুতুব মিনারের যে প্রথম তলা, সেই প্রথম তলাটি নির্মাণ করেছিলেন 1193 সালে। অবশ্যই মনে রাখবেন, তারপরেই কিছুদিন পরেই কিন্তু কুতুবউদ্দিন মারা যান। আপনারা প্রত্যেকেই জানেন যে 1210 সালে কুতুবউদ্দিন মারা যান। তো তারপরে তিনি আর এই কুতুব মিনারের প্রতি আর তার কোনো গুরুত্ব ছিল না, বা গুরুত্ব থাকলেও তিনি আর এর ওপরে সংস্কার করতে পারেননি। তার পরবর্তী তার উত্তরসূরি অর্থাৎ তার জামাই ইলতুৎমিশ মিনারটি আরও 3টি তলা নির্মাণ করেছিলেন। তাহলে বোঝা গেল যে কুতুব 1টি তলা তৈরি করেছিল এবং তার জামাই আরও 3টে তলা নির্মাণ করে 4 তলা নির্মাণ হয়েছিল। এরপরেও আমরা জানি যে ফিরোজ শাহ তুগলক, তুগলক বংশের শাসক, অনেক পরে ফিরোজ শাহ তুগলক এই কুতুব মিনারটির ওপরের বা শেষ যে তলাটি অর্থাৎ পঞ্চম যে তলাটি, সেটি 1368 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেছিলেন। অবশ্যই মনে রাখবেন 1368 খ্রিস্টাব্দে কুতুব মিনারের পঞ্চম তলাটি নির্মাণ করেছিলেন। আমরা অনেকেই জেনে থাকতে পারি যে কুতুব মিনারের ওপরে একবার বাজ পড়েছিল, যে কারণে পঞ্চম তলাটি বা চতুর্থ তলাটি যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু এই ফিরোজ শাহ তুগলক কিন্তু নির্মাণ করে দিয়েছিলেন। অবশ্যই মনে রাখবেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশ সম্পর্কে কে বলেন তিনি ছিলেন সমস্ত দাস সুলতানের মধ্যে সর্বোত্তম? সমস্ত দাস সুলতানের মধ্যে সর্বোত্তম কে বলেছিলেন? অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্যার উলসি হেগ। স্যার উলসি হেগ তিনি এই কথা বলেছিলেন। এরপরে আরও আমরা একটা কথা জেনে নেব। ঐতিহাসিক SR শর্মা তিনি বলেছিলেন যে অর্জিত কৃতিত্বের নিরিখে ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা যায়, কিন্তু সর্বোত্তম সুলতান বলা যথার্থ নয়। এ কথাটা অবশ্যই মনে রাখবেন আপনারা যে অর্জিত কৃতিত্বের নিরিখে ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা যায়, কিন্তু সর্বোত্তম সুলতান বলা যথার্থ নয়। আরও একটা কথা আমরা জেনে নেব ডক্টর হবিবউল্লাহ তিনি বলেছিলেন ইলতুৎমিশকে দক্ষ শাসক বলা চলে, কিন্তু মহান শাসক বলা যথার্থ নয়। অবশ্যই বৈধ সুলতান হিসাবে তার অস্তিত্ব হবিবউল্লাহ স্বীকার করেছিলেন, কিন্তু তিনি একথা বলেছেন যে ইলতুৎমিশকে দক্ষ শাসক বলা চলে, কিন্তু মহান শাসক বলা যথার্থ নয়। যাই হোক, এর পরের প্রশ্ন আমরা দেখে নেব
4 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বৎসর ইলতুৎমিশের জীবনে একাধারে আনন্দ ও বেদনার কাল হিসাবে চিহ্নিত করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের একদম বাছাই করা প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকেও একটু আনন্দিত হতে পারছি। তো প্রশ্নটা দেখুন না কীভাবে প্রশ্নটাকে তৈরি করা হয়েছে, যে নিম্নলিখিত কোন বৎসর ইলতুৎমিশের জীবনে একাধারে আনন্দ ও বেদনার কাল হিসাবে চিহ্নিত করা হয়। তো কোন বৎসর, অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1229 খ্রিস্টাব্দ। এই 1229 খ্রিস্টাব্দকে ইলতুৎমিশের জীবনে একাধারে আনন্দ ও বেদনার কাল হিসাবে চিহ্নিত করা হয়। তার কারণটা কি চলুন আমরা জেনে নিই। এর কারণ হচ্ছে এই সালে বা এই বৎসরে তিনি মহান খলিফার যে অনুমোদন বা শিরোপা সেটা তিনি অর্জন করেছিলেন দিল্লিতে। অর্জন করে দিল্লিতে স্বাধীন সুলতানের একটা সূচনা করার গৌরব তিনি অর্জন করেছিলেন, যে কারণে তিনি আনন্দ পেয়েছিলেন। কিন্তু একই বৎসরে অর্থাৎ এই যে সাল 1229, তার প্রিয়তম পুত্র নাসির উদ্দিন মোহাম্মদের মৃত্যু ঘটার ফলে তার ভবিষ্যৎ স্বপ্ন একেবারেই, তার যে পরিকল্পনা ছিল একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন তার কারণ কি। তার কারণ হচ্ছে ইলতুৎমিশ তার এই সুযোগ্য পুত্রকেই তার নিজের উত্তরাধিকারী রূপে মনোনীত করে রেখেছিলেন। কিন্তু উত্তরাধিকারী মনোনীত করে রাখলে কি হবে, তিনি তো মারা গেলেন, তাহলে কি হবে? তার অন্যান্য পুত্ররা ছিল অলস, ভীরু এবং অপদার্থ, যে কারণে তিনি তার এই পুত্রকেই তিনি তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে রেখেছিলেন। এমতো অবস্থায় কি করবেন, এই চিন্তা করার ফলে তার একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, নিজ কন্যা রাজিয়া, তিনি ছিলেন বেশ বুদ্ধিমতী এবং খুব গুণবতী, যে কারণে তার ছেলেদেরকে রেখে দিয়ে, তার ছেলেদেরকে বাদ দিয়ে তার নিজের কন্যা রাজিয়াকেই পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করে রেখেছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 5 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশের পরবর্তী সুলতান কে হন? ইলতুৎমিশের পরবর্তী সুলতান কে হন? আমরা প্রত্যেকেই জানি, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা আমরা পারব। তো অপশনগুলো দেখে নেন আপনারা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রুকনউদ্দিন ফিরোজ। এই রুকনউদ্দিন ফিরোজ ছিল ইলতুৎমিশের জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পুত্র। তো ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র রুকনউদ্দিন ফিরোজ শাহকে সুলতান পদে মনোনীত করেছিলেন আমির মালিকগণ যারা ছিল। তো সেই সময় যেহেতু নারীদের সিংহাসনে বসার একটা অজুহাত আমরা বলতে পারি, বা নারী সুলতান সে সময় কিন্তু কোনো গুরুত্ব ছিল না, যে কারণে তার বড় ছেলে অর্থাৎ ইলতুৎমিশের বড় ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহকে আমির মালিকগণ রাজিয়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে সুলতান হিসাবে এই রুকনউদ্দিন ফিরোজকেই মনোনীত করলেন 1236 সালে। তো এই 1236 সালে মাত্র 8 মাস মতো তিনি সিংহাসনে ছিলেন, আমরা প্রত্যেকেই জানি। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 6 নম্বরের প্রশ্ন, রুকনউদ্দিন ফিরোজের উত্তরসূরি কে হন? 8 মাস থাকার পরেই তো আবার সিংহাসন পরিবর্তন, তাহলে এখানে রুকনউদ্দিন ফিরোজের উত্তরসূরি কে হলেন? অপশনগুলো দেখলেন, বলবন, রাজিয়া, বাহরাম শাহ, আলাউদ্দিন মাসুদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজিয়া। সুলতান রাজিয়া রুকনউদ্দিনের উত্তরসূরি হিসাবে সিংহাসনে বসেছিলেন। আমরা প্রত্যেককেই জানি এই রাজিয়ার সিংহাসন বসার অনেকটাই কাহিনী কিন্তু রয়েছে। রাজিয়া শাহ তুরকানকে অর্থাৎ মা শাহ তুরকানকে বন্দি করে রুকনউদ্দিন তার ভাইকে হত্যা করে দিল্লির সিংহাসন দখল করেছিল 1236 সালে। এটি অবশ্যই মনে রাখতে পারেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 7 নম্বরের প্রশ্ন, সুলতান রাজিয়াকে সিংহাসনচ্যুত করার প্রথম উদ্যোগের নেতৃত্ব কে দেন?
এবার চলে আসছে সুলতান রাজিয়াকে সিংহাসনচ্যুত করার পালা। তো সেই সিংহাসনচ্যুত করার প্রথম উদ্যোগের নেতৃত্ব কে নেন, কে দিয়েছিলেন? অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মালিক মোহাম্মদ জুনাইদি। মালিক মোহাম্মদ জুনাইদি। তো ইনি ছিলেন রুকনউদ্দিন ফিরোজের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে রুকনউদ্দিন ফিরোজ সুলতান ছিলেন, তার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মালিক মোহাম্মদ জুনাইদি। তিনি সর্বপ্রথম সুলতান রাজিয়াকে সিংহাসনচ্যুত করার উদ্যোগ নিয়েছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 8 নম্বরের প্রশ্ন, সুলতান রাজিয়ার আমলে লাহোরের ইকতাদার নিযুক্ত হন। অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মালিক কবির খান। মালিক কবির খান। তো এই মালিক কবির খানকে সেই সময় লাহোরের ইকতাদার নিযুক্ত করা হয়েছিল। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 9 নম্বরের প্রশ্ন, সুলতান রাজিয়ার প্রধান সেনাপতি মালিক সৈফ উদ্দিনের আকস্মিক মৃত্যুর ফলে মালিকি লস্কর পদে কাকে নিযুক্ত করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতান রাজিয়ার প্রধান সেনাপতি মালিক সৈফ উদ্দিনের আকস্মিক মৃত্যুর ফলে মালিকি লস্কর পদে কাকে নিযুক্ত করা হয়? তো অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মালিক কুতুবউদ্দিন হাসান। মালিক কুতুবউদ্দিন হাসান। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 10 নম্বরের প্রশ্ন, সুলতান রাজিয়ার সিংহাসন স্থায়ী হয়েছিল। সুলতান রাজিয়ার সিংহাসন স্থায়ী হয়েছিল। অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 3 বছর 6 মাস 6 দিন। 3 বছর 6 মাস 6 দিন স্থায়ী হয়েছিল। রাজিয়ার মধ্যে বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা, রাষ্ট্রপ্রজ্ঞা ইত্যাদি রাজকীয় গুণের সমাবেশ ঘটলেও তার শাসনকাল স্থায়ী হয়েছিল মাত্র এই 3 বছর 6 মাস 6 দিন। প্রতিভাময়ী এই শাসিকার ব্যর্থতার প্রধান যে কারণটা ছিল তা হচ্ছে ক্ষমতাবান তুর্কি মালিক ও আমিরদের বিরূপতা ও ষড়যন্ত্র। অবশ্যই কথাটা মনে রাখবেন। তারপরের প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন, সুলতান রাজিয়া স্বাধীনতাকামী রাজপুত রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানটিতে সফল হননি, কারণ? অপশনগুলো ভালো করে দেখে নেন। যে স্বাধীনতাকামী রাজপুত রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান তিনি পাঠিয়েছিলেন বটে, কিন্তু তিনি কখনোই সফলতা আনতে পারেননি। তার যে কারণ 4টি এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা প্রত্যেকটা কারণকে ভালো করে দেখে নেন, তারপরে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। অপশন এতে রয়েছে, দেখুন, রাজিয়া নারীসুলভ আচরণ ত্যাগ করে মৌলানা ও তুর্কি অভিজাতদের ক্ষোভ সঞ্চার করেছিলেন, তার জন্য। বিতে রয়েছে, চৌহানরা মেওয়াটিদের সাথে জোটবদ্ধ হয়ে গেরিলা পদ্ধতিতে বারবার দিল্লির উপকণ্ঠে হানা দিয়ে সুলতানি প্রশাসনকে বিবৃত করতে থাকে। 3 নম্বর সিতে রয়েছে, দেখুন, ক্ষমতাবান তুর্কি মালিক ও আমিরদের বিরোধিতা ও ষড়যন্ত্র। ডিতে রয়েছে, নিজ মুদ্রায় সুলতানার পরিবর্তে নিজেকে সুলতান হিসাবে জাহির করেন। তো এই অপশনগুলোর মধ্যে এর কারণ যেটা হবে, রাজপুত রাজ্যের বিরুদ্ধে তিনি সফল হননি, তার সঠিক যে উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বিতে কি রয়েছে না, অপশন বিতে রয়েছে, চৌহানরা মেওয়াটিদের সাথে জোটবদ্ধ হয়ে গেরিলা পদ্ধতিতে বারবার দিল্লির উপকণ্ঠে হানা দিয়ে সুলতানি প্রশাসনকে বিবৃত করতে থাকে। 12 নম্বরের প্রশ্ন, আব্দুল মালিক ইসামি। আব্দুল মালিক ইসামি ফুতুহ উস সালাতিন গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ একটা রচনা। আব্দুল মালিক ইসামি ফুতুহ উস সালাতিন বইটা লিখেছিলেন। তিনি এই গ্রন্থটি কোন ভাষায় রচনা করেছিলেন? ইংরাজি, আরবি, ফার্সি আর সংস্কৃত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি,
ফার্সি ভাষায়। প্রত্যেককেই জেনে রাখবে যে ফুতুউস সালাতিন এই বইটি 1349 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর লিখতে শুরু করেছিলেন এবং 1350 সালের 14ই মে বইটা লেখা শেষ করেছিলেন আব্দুল মালিক ইসামি। আমরা জানি বাহমন শাহ এর আমলে তার পৃষ্ঠপোষকতায় তার সময়কালে বা তার মোতাবেক তিনি এই বইটি লিখতে শুরু করেছিলেন। আলাউদ্দিন বাহমন শাহের আমলে তার পৃষ্ঠপোষকতা পেয়ে, তার সহযোগিতা পেয়ে তিনি এই ফুতুউস সালাতিন বইটি লিখতে শুরু করেছিলেন। অবশ্যই এই সালগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমরা 13 নম্বরের প্রশ্ন দেখে নেব। ঐতিহাসিক মিনহাজউদ্দিনের মতে হাবশি কৃতদাস জালালউদ্দিন ইয়াকুতের সাথে রাজিয়ার প্রণয় ছিল। নিম্নের এই মতের সমর্থক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মিনহাজউদ্দিন সিরাজ তিনি বলেছেন যে হাবশি কৃতদাস জালালউদ্দিন ইয়াকুত, এই জালালউদ্দিন ইয়াকুতের সাথে রাজিয়ার একটা প্রণয় ছিল। প্রণয় শব্দটার অর্থ কি? প্রণয়টা কি জিনিস না, প্রণয়টা হচ্ছে ভালোবাসার কথা বা অনুভূতি প্রকাশ করার কথা, যেটাকে আমরা রোমান্টিক প্রেম বা ভালোবাসার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। তো এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে এই কথাটা মিনহাজউদ্দিন সিরাজ তিনি বলেছিলেন যে রাজিয়ার সাথে এই ধরনের একটা রোমান্টিক প্রেমের ঘটনা তিনি বলেছিলেন। তো নিম্নের এই মতের সমর্থক কে ছিলেন? কে তার এই মতের সাড়া দিয়েছিলেন বা সমর্থন করেছিলেন? অপশনগুলো আপনারা দেখে নিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইবন বতুতা। এই ইবন বতুতা একজন পর্যটক। অবশ্যই আপনারা প্রত্যেককেই জানেন ইবন বতুতা তিনি আফ্রিকার মরক্কো থেকে ভারতে এসেছিলেন। অবশ্যই আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই আফ্রিকার মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন, দিল্লির কোন সুলতানের আমলে এসেছিলেন? অবশ্যই এটা কমেন্ট করে আপনারা জানাতে ভুল করবেন না। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 14 নম্বরের প্রশ্ন। সুলতান রাজিয়া বিরোধী জোটের মধ্যমণি ছিলেন। সুলতান রাজিয়ার বিরোধী জোটের মধ্যমণি ছিলেন। তো বিরোধী জোটের মধ্যমণি কে ছিলেন দেখে নেন অপশনগুলো। কবির খান, আলতুনিয়া, আইতিগিন, জালালউদ্দিন ইয়াকুত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আইতিগিন। আইতিগিন ছিল রাজিয়া বিরোধী জোটের মধ্যমণি। তো এই জায়গাটাতে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে রাজিয়া বিরোধী জোটের যে মধ্যমণি ছিলেন আমিরি হাজিব, এটা আমিরি হাজিব ইখতিয়ার উদ্দিন আইতিগিন। এই আইতিগিনের পাশে ছিলেন রাজিয়ার অন্য দুই তথাকথিত বিশ্বস্ত আমির আলতুনিয়া এবং কবির খাঁ। দেখতে পাচ্ছেন আপনারা কবির খান এবং আলতুনিয়া রয়েছেন। তো এই আলতুনিয়া এবং কবির খান এরা কিন্তু এই আইতিগিনের পাশে ছিলেন। তো এখানে মনে রাখতে হবে যে লাহোরের যে শাসক আপনারা জানলেন কবির খাঁ। এবারে আমাদেরকে জানতে হবে যে আলতুনিয়া কোথাকার শাসক ছিল? আলতুনিয়া ছিল ভাতিন্দার শাসক। অবশ্যই মনে রাখবে আলতুনিয়া ছিল ভাতিন্দার শাসক। তারপরে চলে আসছি 15 নম্বরের প্রশ্ন। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয় কাইথাল নামক স্থানে। তাহলে আপনারা বুঝতেই পারছেন প্রশ্নের ভেতরেই কিন্তু প্রশ্ন লুকিয়ে রয়েছে। 1240 খ্রিস্টাব্দে মারা যাচ্ছে কে? সুলতান রাজিয়া। কোথায় মারা যাচ্ছে? কাইথাল। তো কাইথাল নামক একটা স্থানে সুলতান রাজিয়া মারা যাচ্ছে। প্রশ্ন হলো কাইথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কাইথাল নামক স্থানটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, আপনি কি উত্তর দেবেন? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হরিয়ানায় অবস্থিত। এবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখে নেব। তুর্কি আমিরগণ ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরাম শাহকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন। এখানে একটা সাল দেওয়া হয়েছে। তুর্কি আমিরগণ ইলতুৎমিশের যে তৃতীয় পুত্র বাহরাম শাহ, তো তাকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেছিল। তিনি সুলতান ঘোষণা করেছিল, তখনও কিন্তু সুলতান পদে সিংহাসনে তিনি বসেননি, কিন্তু ঘোষণা করা হয়েছিল। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে বাহরাম শাহকে যে তারিখে ঘোষণা করা হয়েছিল। এখানে অপশনগুলো দেখে নেন।
অপশন এতে রয়েছে 1240 খ্রিস্টাব্দের মে মাসে, 1240 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি, 1240 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1240 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1240 খ্রিস্টাব্দের মে মাসে। এই 1240 খ্রিস্টাব্দের মে মাসে তুর্কি আমিরগণ ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরাম শাহকে দিল্লির সিংহাসনে দিল্লির সুলতান বলে ঘোষণা করেছিলেন। এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে তিনি আবার 1240 সালের পরবর্তীতে তিনি সিংহাসনে বসেছিলেন। 17 নম্বরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান অভিজাতদের ইচ্ছানুযায়ী নায়েবি মামলিকত নামক একটি পদ সৃষ্টি করেন, যেখানে আইতিগিন এই পদে প্রথম মনোনীত হন? প্রশ্নটা একটু ঘোরানো আছে, দেখুন। দিল্লির কোন সুলতান অভিজাতদের ইচ্ছা অনুযায়ী নায়েবি মামলিকত নামক একটি পদ সৃষ্টি করেন, যেখানে আইতিগিন এই পদে প্রথম মনোনীত হন? অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাহরাম শাহ। 18 নম্বরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহ কাকে পদচ্যুত করে বদাউনের ইকতাদার করে পাঠান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বদরুদ্দিন শঙ্কর রুমি। বদরুদ্দিন শঙ্কর রুমিকে বদাউনের ইকতাদার করে পাঠানো হয়েছিল। 19 নম্বরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহের আমলে মালিক কারাকাশ কোথাকার শাসক ছিলেন? সুলতান বাহরাম শাহের আমলে মালিক কারাকাশ কোথাকার শাসক ছিলেন? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাহোরের শাসনকর্তা ছিলেন। আজকে শেষ প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশের পৌত্র আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন। ইলতুৎমিশের পৌত্র অর্থাৎ নাতি আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন। এটি আপনাদের জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন, HW 26/4/2025 আপনাদের জন্য রইল। অবশ্যই আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেনই, এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইবার করে না থাকেন অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইবার করে নেবেন। এই বলে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।